আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনা মহামারীতে তোমরা সবাই সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাই দান করুক। আমি মোহাম্মদ মহিনুল ইসলাম, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত দশম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত বুঝতে পারতেছ, একটা বৃত্ততে কী কী থাকে? তাহলে আমরা মোটামুটি কিছু চিত্র আমরা দেখি, বৃত্তের কী কী চিত্র আছে। বৃত্তগুলো আরও বিভিন্ন রকমের চিত্র হতে পারে। গোলাকার যে কোনো জিনিসকে আমরা বলে থাকি বৃত্ত। তার মানে প্রত্যেকটি বস্তু বৃত্তাকার, এটা নির্দিষ্ট কী আছে? এলাকা আছে। বৃত্তের নির্দিষ্ট একটা কী থাকতে হবে? এলাকা থাকতে হবে, এলাকা আছে। তাহলে আমরা এই জাতীয় পতাকাটা একটা আয়তক্ষেত্র, একটা বৃত্ত আছে। তাহলে বৃত্তের এখানে জাতীয় পতাকাটা কতটুকু অংশ লাল, এটি হলো এখানে বৃত্ত। যেমন এই একটা রিং দেখা যাচ্ছে সাইকেলে, এই অংশটা বৃত্ত এবং বৃত্তের ক্ষেত্র। বৃত্তের ক্ষেত্র যখন থাকবে তখন বৃত্ত যখন হবে, তার মাঝখানে অংশটুকু আমরা বৃত্তের ক্ষেত্রফল বলবো। তাহলে আমরা এই আজকের ক্লাসে আমরা যা শিখবো সেটা একটু খেয়াল করো তোমরা শিক্ষার্থীরা। বৃত্তের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বৃত্তটা দেখে তুমি তার ধারণাটা ব্যাখ্যা করতে পারবে। পাই, বৃত্তটাকে বলা হবে পাই, এই ধারণা বর্ণনা করতে পারবে। পাই এর ধারণা বর্ণনা করতে পারবে। বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারবে। বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে পারবে। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে। 5 নম্বরটা হলো বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। বৃত্তের যেই সূত্রগুলো আছে, বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলো দিয়ে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমরা শুরু করি। দেখুন একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে এটা যদি আমাদের এই নিচে একটা বৃত্ত হয়, এই নিচে একটা বৃত্ত কেন্দ্র, বৃত্তটা বাইরের অংশটুকু দৈর্ঘ্যটাকে বলা হবে পরিধি। আর মাঝখানে যেখান থেকে আমরা পেন্সিল কম্পাসটা ধরি, কম্পাসটা সেটা হবে এই লাল অংশটা, মোটা বোল্ড করে দেওয়া আছে, এই বোল্ড অংশটা হবে কেন্দ্র। এরপরে পুরাটাই এই বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা হবে তাদের ব্যাস, তাদের অংশ ব্যাসার্ধ। তাহলে অর্ধেক হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ হবে। এটা হবে বৃত্তের যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাথে হবে যা। তাহলে আমরা এই বৃত্তের ভিতরে আমরা যদি হিসেব করি, দেখো আমরা কি কি পেলাম? পরিধি, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র, বৃত্তের যা, আর টোটাল নাই হলো একটা বৃত্ত। আর এই ভিতরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো বৃত্তের ক্ষেত্র। মানে বৃত্তের ভিতরে যে অংশটুকু সেটা হবে বৃত্তের ক্ষেত্র। তাহলে এখানে আমরা যে কোশ্চেনগুলো দেখলাম, তাহলে আমাদের ওই কোশ্চেনগুলোতে অটোমেটিকলি আমাদের চলে আসে এগুলো কাকে বলে, কেন্দ্র কাকে বলে। তাহলে কেন্দ্রটা হলো অঙ্কিত বৃত্তের স্থির বিন্দুকে কেন্দ্র বলে। অঙ্কিত বৃত্তের স্থির বিন্দুকে কেন্দ্র বলে। তাহলে বৃত্ত কি? বৃত্ত হলো একটি বক্ররেখা। বৃত্তটা হবে একটা বক্ররেখা। এরপরে পরিধি, পরিধি হলো বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে এক পরিধির দূরত্বকে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এক পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। ব্যাস কাকে বলে? ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রান্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্বকে ব্যাস বলে। তার মানে ব্যাস হবে সেটাই যেটা কেন্দ্র বরাবর যাবে এবং বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে যুক্ত হবে। টোটালটাকে তখন বলা হবে ব্যাস। যা হলো বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্বকে যা বলে। তার মানে এটা কেন্দ্রের কথা উল্লেখ করে না। তার মানে কেন্দ্র ছাড়া বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দূরত্বকে বলা হবে যা। তাহলে এটা কেন্দ্রের উপর দিয়ে নাও যেতে পারে। কেন্দ্রের উপর দিয়ে গেলে চলে, তখন এটা হয়ে যাবে ব্যাস। আর কেন্দ্র ছাড়া গেলে তখন হবে যা। এটা হলো কেন্দ্র আর যা বুঝে। আমরা যদি পাই বলি, পাই যদি 1 থেকে 2 যদি এটা যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের আমরা আর টোটাল যদি পরিধিটা হয় 21.991 পয়েন্ট, মানে 22/7। আমরা বৃত্তের পরিধি 22/7 হয়, তাহলে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত হবে 3.1416। তাহলে বৃত্তের ভিতরে যে আমরা পাই বলি, পায়ের মানটা হবে 3.1416। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অংশটুকু সেটা যদি হয়
3.986 সেন্টিমিটার, আর 10 দৈর্ঘ্য যদি 10.5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাত 3.1416। তাহলে পাই এর মান দাঁড়ালো 3.1416, তার মানে 3.1416, অথবা তোমরা এটাকে আলাদাভাবে আরেকটা বলতে পারো 22/7, মানে 22/7, তার মানে এটা একই আসবে, তখন 3.1416, তার মানে পাই এর মানটা বের হবে। আমরা এই বৃত্ত কি একটা আয়তক্ষেত্র হতে পারে, আর একটা বৃত্ততে অনেকগুলো ত্রিভুজ হতে পারে। তাহলে আমরা এই দুটো জিনিস একটু খেয়াল করবো, একটা বৃত্তে কিভাবে একটা আয়তক্ষেত্র হয় আর বৃত্তটাতে কিভাবে ত্রিভুজ হয়। তাহলে আমরা ভিডিওটা একটু দেখি বৃত্তটাতে কিভাবে আয়তক্ষেত্র হয় আর কিভাবে ত্রিভুজ হবে। বৃত্তটা অনেকগুলো ত্রিভুজে ভাগ করা যায়, অনেকগুলো অসংখ্য ত্রিভুজে। এখন আবার দেখো অসংখ্য ত্রিভুজ ভাগ করা যায়, অসংখ্য ত্রিভুজে অনেকগুলো বৃত্ততে অসংখ্য ত্রিভুজ হতে পারে, অসংখ্য অনেকগুলো। দেখো অনেকগুলো ত্রিভুজ, আমরা প্রথম এই ত্রিভুজগুলো কিন্তু আবার আয়তক্ষেত্র হিসেবে ভাগ করা, অনেকগুলো। একটা ত্রিভুজে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এবং ভাগ করলে একসাথে করলে একটা কি হয়ে যাবে, তাহলে আমরা ত্রিভুজ বৃত্ত থেকে ত্রিভুজে রূপান্তর করলাম, ত্রিভুজ থেকে কি হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল। এই ভিডিওটা তোমরা খেয়াল করবে একটা পয়েন্ট, সেটা হলো কিভাবে বৃত্তটা ত্রিভুজ হয় আর ত্রিভুজ থেকে কিভাবে আয়তক্ষেত্রটা ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ আর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃত্তের পরিধির অর্ধেক। তার মানে আয়তক্ষেত্রটা হবে বৃত্তের পরিধির অর্ধেক, যেটা বৃত্তের পরিধি হলো 2 পাই আর অর্ধেক মানে হাফ, তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো পাই আর, তাহলে এটা হলো পাই আর। বৃত্তের ক্ষেত্রফল পরিধির অর্ধেক পূরণ ব্যাসার্ধ, তার মানে বৃত্তের ক্ষেত্রফলটা চলে আসলো পাই আর পূরণ আর, তার মানে পাই আর, আর যদি আর হয়, এটা যদি আর হয়, তার মানে আসলো পাই আর স্কয়ার। একক কাজ। তোমরা প্রত্যেকে নিজ নিজে এই কোশ্চেনটা দেখো, দেখে তোমরা প্রত্যেকে যে একটু খেয়াল করে আগের প্রশ্ন থেকে অংশটা দেখে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে একটা উপরিতলের টেবিল আছে, এই টেবিলে যদি ব্যাস যদি 10 হয়, 10 সেন্টিমিটার, টেবিলটার উপরিতলের 10 হয়, তাহলে টেবিলটির ক্ষেত্রফলটা কত হবে? তোমরা একটু চেষ্টা করো। এই যে উপরিতলের টেবিলটা আছে, টেবিলটা কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার টেবিলটির ক্ষেত্রফলটা কত হবে? তাহলে টেবিলটা অবশ্যই গোলাকার বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, আমরা একটা বৃত্ত দেখি, এই বৃত্তটা যখন সোজা করে আঠা হয়েছে, তাহলে বৃত্তটা কি হলো, এই বৃত্তটা টোটাল পরিধিটা হলো এখন দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এইটার ব্যাসার্ধ থেকে এটার এতটুকু ছিল ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধটা যদি আমরা মানে আমরা আগের ভিডিওতে দেখেছি যে বৃত্তটা কিভাবে ত্রিভুজ হয়, কিভাবে ত্রিভুজ থেকে আয়তক্ষেত্র হয়, তাহলে ব্যাসার্ধ কত আর, তাহলে বৃত্তের ক্ষেত্রের পরিধি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 2 পাই আর, তাহলে বৃত্তের ক্ষেত্রের পরিধিটা আসলো 2 পাই। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, বৃত্তের ক্ষেত্রের পরিধি হলো 2 পাই আর। বৃত্তের ক্ষেত্রের ব্যাসার্ধ ত্রিভুজের উচ্চতা আর, তাহলে বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধটাকেও আর দ্বারা প্রকাশ করে, ত্রিভুজের উচ্চতাকেও আর দ্বারা প্রকাশ করে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ভূমি পুরো উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ভূমি পুরো উচ্চতা। তার মানে
তাহলে বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 2 পাই আর পুরোটা আর, তার মানে কি হলো পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই স্কয়ার। জোড়ায় কাজ, তোমরা প্রত্যেকে দুজন করে একসাথে বসো, জোড়ায় বসো। আমরা একটা কাজ দিচ্ছি, এই কাজটা তোমরা রেডি করবা। তোমরা ইচ্ছে করলে আগে যে ক্লাসের শুরু থেকে যে ক্লাসটা চলছে চলমান অংশটা আবার রিপিট করে তোমরা জোড়ায় কাজটা একটু কন্টিনিউ করবে। জোড়ায় কাজটা হলো এই যে বৃত্তটা ছিল, দেখো একটা বৃত্ত ছিল, এটা একটা বৃত্ত। বৃত্তটাকে যখন আমরা মাঝখান ধরে ভাগ করলাম, তখন একটা এইদিকে দুইটা জিনিস চলে আসলো। ভাগ করার পরে একটা দৈর্ঘ্য চলে আসলো, একটা প্রস্থ চলে আসলো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য যদি ধরো বৃত্তটা দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, বৃত্তটা দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, বৃত্তটার প্রস্থ 10 সেন্টিমিটার, তার মানে এখন আর বৃত্ত নাই, এখন এটা হয়ে গেল আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এইটা কত হবে তোমরা বের করো। চিত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে বুঝতেই পারছো এটার ক্ষেত্রফল জানতে চাইছি। ক্ষেত্রফলটা তোমরা করো, ক্ষেত্রফলটা কত হবে রেডি করো। আমরা পরে যাই। চিত্রের দুটি ত্রিভুজ ক্ষেত্রফল সমান, এখানে দুইটা ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে চিত্রে। এই চিত্রের এটা যদি একটা হয় ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল সমান বলা হয়েছে। একটা দেখা যায় ত্রিভুজ চাঁদা আর একটা দেখা যায় বৃত্ত। তার মানে এখানে কি বলা হয়েছে, এখানে বোঝানো হয়েছে এই দুটো চিত্র একই রকম ক্ষেত্রফল সমান। কিভাবে কিন্তু দেখতে দেখা যাচ্ছে। ধরে না ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে 31,314.16 বর্গমিটার। এই বৃত্তের ক্ষেত্রে পরিধিটা কত, তাহলে এটা পরিধি বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ, ব্যাস দুটো, একটা আর একটা ক্যাপিটাল আর একটা স্মল আর দিয়ে দুটো অপশন দেওয়া আছে, 5 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। বৃত্তের দ্বয়ের ব্যাস কত, এটা ব্যাস নির্ণয় করতে বলছে। আর বৃত্তদ্বয়ের পরিধি নির্ণয় করতে বলছে। আবার বৃত্তদ্বয়ের পরিধি, মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফলটা কত। এবার তোমরা সকল স্টুডেন্টরা দুই ভাগে ভাগ করে, দুই ভাগে বসাও তোমরা, এই গ্রুপ বি গ্রুপ, এই দুই গ্রুপে মিলে এই দলীয় কাজটা দিয়ে দিবে। আমরা প্রথমে একক কাজ নিলাম, জোড়ায় কাজ নিলাম, এবার আমরা দলীয় কাজ। দুইটা গ্রুপে আমরা একটা বৃত্তর ভিতরে দেখো আরো দুটা বৃত্ত, একটা আয়তক্ষেত্র দিলাম। এখানে দুইটা বৃত্ত দিলাম, একটা আয়তক্ষেত্র দিলাম। তার মানে দুইটা বৃত্তের প্রথম বৃত্তটার ব্যাসার্ধ দিলাম 1.6 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ দিলাম 1.5 সেন্টিমিটার, তৃতীয় প্রথম যে টোটাল বৃত্তটার ব্যাসার্ধ দিলাম 2.5 সেন্টিমিটার, আর লাস্ট যে বৃত্তটার ভিতরে একটা আয়তক্ষেত্র দিলাম, সেই দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার, প্রস্থ হলো 1 সেন্টিমিটার। তার মানে এখানে 4টা অপশন করা আছে। প্রথম চিত্রের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, এই হলুদ চিত্রের ব্যাসার্ধ 1.6 সেন্টিমিটার, এরপরেরটার ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, প্রস্থটা দেওয়া আছে 1 সেন্টিমিটার। তার মানে এখানে অল্টারনেট 4টা কোশ্চেনের মতো দেখা যাচ্ছে। তাহলে আমরা টোটালি কোশ্চেনটা তৈরি করে তোমরা দেখো, এখানে নীল অংশের ক্ষেত্রফল তার কত, হলুদ আর সবুজ অংশের ক্ষেত্রফলটা কত, গোলাপি অংশের ক্ষেত্রফলটা কত। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম আমরা এবার মূল্যায়ন করব। তোমরা সবাই প্রত্যেকের খাতা থেকে তোমরা যে ক্লাসের পার্টিসিপেটগুলো তোমরা যদি করে থাকো, যে মূল্যায়ন ক্লাসটা মূল্যায়ন করবে, এটা প্রত্যেকটা হিসাবটা এরকম যে আমাদের যতগুলো কাজ ছিল সবগুলো কাজের মূল্যায়ন করা। এখানে পরিধি দেওয়া আছে, বৃত্তটার পরিধি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে কত 24.5 মিলিমিটার, ব্যাস দেওয়া আছে 49 মিলিমিটার, ক্ষেত্রফল কত। তার মানে প্রত্যেকটা যদি এটা তুমি মূল্যায়ন অপশনটা হলো এরকম, তুমি ব্যাসার্ধটা বের করবে, পরিধি দেওয়া আছে ব্যাসার্ধ বের করো, আর ব্যাস দেওয়া আছে ব্যাসটা বের করতে হবে। যদি আমার পরিধি সূত্র জানা আছে, পরিধি থেকে ব্যাসার্ধ বের করা যাবে, ব্যাস বের করা যাবে, ক্ষেত্রফল বের করা যাবে। ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হলো পাই আর স্কয়ার, মানে পাই গুণন ব্যাসার্ধের বর্গ, তার মানে পাই আর স্কয়ার। আর এর মান ব্যবহার করলে সব দিক হয়ে যাবে। তাহলে আমরা বাড়ির কাজটা লিখবো, বাড়ির কাজটা আমরা আগামী ক্লাসে
ইচ্ছে করলে অনলাইনের মাধ্যমে জমির মাধ্যমে আমাদেরকে দিতে পারো। বাড়ি কাজটা হলো এরকম, একজন মালিক 21 মিলিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিল। প্রতি মিটার দড়ির মূল্য 1800 টাকা। বৃত্তাকার বাগানের ব্যাস কত হবে, বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, মালিককে কত টাকা দড়ি কিনতে হলো, মালিককে কত টাকা দড়ি কিনতে হলো। শিক্ষার্থীরা, আমরা যেহেতু বাসায় আছো, আমরা যে আজকের যে অনলাইন ক্লাসটা আমরা করলাম, আমাদের এখানে এই অনলাইন ক্লাসে আমরা যে দলীয় কাজ, গ্রুপ কাজ, একক কাজ, আমরা যে কাজগুলো ছিল, এই কাজগুলো আমরা শ্রেণী কার্যক্রম যখন চলছে তখন কিন্তু তোমরা এখন বাড়িতে থেকে এইটা নিজেই এই কাজগুলো তোমরা শেষ করে নেবে। যে একজন মালিক 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে দড়ি দিয়ে বেড়া দিলে প্রতি মিটার দড়ির মূল্য যদি 18 টাকা হয়, বৃত্তাকার বাগানের ব্যাস কত, বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত, মালিককে কত টাকা দড়ি কিনতে হলো। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত হলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। ধন্যবাদ সবাই।